অবশেষে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ডক্টর ইউনূস যে একটা বিপ্লবী সরকারের প্রধান, উনি হয়তো নিজেও বুঝতে পারছেন না। তিনি মনে করছেন এটা একটা ট্রানজিশন, একটা অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তারা যখন বলবে উনি চলে যাবেন। আমি মনে করি এগুলো একটু আবেগ পূর্ণ কথা এবং একটু সুপারফিশিয়াল। এটা ওনাকে শক্ত হাতে হাল ধরতে হবে। ওনার কথা হবে কমান্ড। আমি যেটা বলেছি, ওনার একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিল গঠন করে ওইভাবে দেশ শাসন করতে হবে নেপোলিয়নের মতো। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কি অনুচিত, এই প্রশ্ন বেশ কিছুদিন থেকে আছে। বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেকেই মনে করছেন শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা কোনোভাবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, 5 বস্তা টাকা সহ কিন্তু জঙ্গলে গ্রেপ্তার হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে দেখতে পারবেন গোলাম মাওলার রনি সাহেব কিন্তু চাঞ্চল্যকর কিছু তথ্য জানিয়েছে জামাত এবং বিএনপিকে নিয়ে। আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে গেলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখুন। দিয়ে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। বিপ্লবী সরকারের প্রধান, উনি হয়তো নিজেও বুঝতে পারছেন না। তিনি মনে করছেন এটা একটা ট্রানজিশন, একটা অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তারা যখন বলবে উনি চলে যাবেন। আমি মনে করি এগুলো একটু আবেগ পূর্ণ কথা এবং একটু সুপারফিশিয়াল। এটা ওনাকে শক্ত হাতে হাল ধরতে হবে। ওনার কথা হবে কমান্ড। আমি যেটা বলেছি, ওনার একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিল গঠন করে ওইভাবে দেশ শাসন করতে হবে নেপোলিয়নের মতো। হিটলারকে সরানোর পরে হিটলারের কোন জেনারেল, কোন পুলিশ অফিসার চাকরিতে ছিল, তারা পালিয়েছিল বা ধরা পড়ে তাদের 20 বছর 30 বছর পরে তাদের ফাঁসি হয়েছে। ওইটা মনে রাখতে হবে। আমাদের কালচার অমুকের অমুকে তালতো ভাই, তোমাকে চাচাতো ভাই, তোমাকে দুলা ভাই, এই লুকিয়ে থাকবে কিছুদিন, তারপরে বেরোবে। যেটা রিপোর্টে আসছে, সালমান রহমান এবং আনিসুল হকের নাকি এয়ার কন্ডিশন ঘরে বসে বাড়ির থেকে রান্না খাওয়া আসে, সে খাওয়া খাচ্ছে। মিডিয়াতে যখন আসছে, এটা ইনভেস্টিগেট করা উচিত। যেখানে যার যে প্রশংসা প্রাপ্ত সেটা আমি সবসময় দিই। যেমন আমি আমার নিজের চ্যানেলে ডক্টর ইউনূসের আমি পঞ্চমুখে প্রশংসা করে যাচ্ছি। যেদিন উনি ক্ষমতা গ্রহণ করেছেন সেদিন থেকেই আমি বলেছি উনি এই অবস্থা সামাল দেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এবং আমি প্রথম দিন থেকে দ্বিতীয় দিন থেকে বলে আসছি যে উনার হাতে এখন নেপোলিয়নের তরবারি। যারা এই রেফারেন্সটা বুঝতে পারছেন না তাদের আমি বলছি, নেপোলিয়ন ফরাসি বিপ্লবের পরে যখন ক্রাইসিস হলো, চারদিক থেকে মারামারি খুনাখুনি লেগে আছে, তখন উনি কিন্তু ক্ষমতা দখল করেছিলেন। এই মাত্র উনার তখন বয়স 30 বছরের, 30-এর কোঠায় বা 29-30 এরকম বয়স। তখন উনি ওই সংসদে গিয়ে বলেছিলেন আমি ক্ষমতা নিচ্ছি। তখন সংসদ সদস্য জিজ্ঞেস করেছিল যে তোমার অথরিটিটা কি? তখন উনি তরবারি বের করে বলেছিলেন এটা দিস ইজ মাই অথরিটি। তা আমি বলেছি ডক্টর ইউনূসের হাতে এখন সেই তরবারি। কারণ আমরা যদি সংসদের কথা, মানে শাসনতন্ত্রের কথা বলি, তাহলে শাসনতান্ত্রিক ভাবে কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠিত হয়নি। কেননা শাসনতন্ত্র অ্যামেন্ডমেন্টের পরে 2011-র পরে এটা এখন একটা মানে অবৈধ ব্যাপার। সুতরাং উনি শাসনতন্ত্র ভেঙেই কিন্তু ক্ষমতায় এসছেন, যদিও সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে ইত্যাদি আইওয়াশ। তো আমি বলেছি উনাকে এখন শাসনতন্ত্র পাশ কাটিয়ে একটা বিপ্লবী সরকার, ওইভাবে উনি রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন। এবং প্রথমেই তার উচিত হবে তথাকথিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে বিচারের আওতাধীন করা, এবং এই যে আর্মির যে প্রধান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার, তার ভূমিকার জন্য তাকে গ্রেফতার করে তার কাছে জবাব চাওয়া উচিত যে তুমি এই কাজগুলো কেন করেছো। অনর্গল মিথ্যাচার, তারপরে এত 2000 লোককে শেল্টার দিয়েছো। একেবারে ওয়াকারুজ্জামানের কথা বলছি। আচ্ছা, এটা আপনার ভিউ, কিন্তু অনেকে মনে করেন সেনাপ্রধান তো খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু কোনটার জন্য আপনি সেটা মনে করছেন? পার্টিকুলার কোন একটা কারণ বলছেন নাকি? দেখেন, আমি যে কথাগুলো বলি, যখন আমি বলেছিলাম যে সবাইকে লগি বয়টা নিয়ে নামতে হবে, আমি বোধহয় 100 বারের বেশি বলেছি। অনেকে বলছে ডক্টর হাসমি অ্যানার্কিস্ট, উনি দেশে গৃহযুদ্ধ লাগাতে চান ইত্যাদি। আমি বারবার বলেছি এই ফ্যাসিবাদকে আপনি এই সশস্ত্র বিপ্লব ছাড়া হটাতে পারবেন না। ঘেরাও করতে হবে গণভবন, সংসদ ভবন, বহুবার বলেছি। যাই হোক, আমি এখনো মনে করি জেনারেল ওয়াকারুজ্জামান যে শুধু একটা ডুবিয়াস রোল প্লে করেছেন তাই না, তিনি এখনো একটা প্রচন্ড রকম ডুবিয়াস রোল প্লে করে যাচ্ছেন। আমি বলি, দেখেন, উনি বললেন যে মিথ্যাচার করলেন প্রথম দিন এসে, যে সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি, তাদের গুলিতে মাত্র 5 জন আহত হয়েছে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি স্নাইপার গুলি করে মানুষ মারছে। একজন লেফটেন্যান্ট কর্নেল, নামটা ভুলে গেলাম, তিনি নিলিং ডাউন পজিশনে তার AK-47 দিয়ে নির্বিচারে গুলি করছেন, একেবারে মিড লেভেলে মানুষ মারার জন্য। আকাশের উপর গুলি করেননি। সেনাবাহিনীর হাতে মানুষ মারা গেছে, এটা কোনো তর্কের বিষয় না। উনি বললেন মারেনি, পুলিশ মেরেছে। তারপরে উনি এই যে বললেন যে 2000-এর মতো লোককে উনি আশ্রয় দিলেন। ঠিক আছে, যখন ইউনূস সরকার আসেননি তার 2 দিনের জন্য ঠিক আছে, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমি মেনে নিলাম তাদের প্রোটেকশন দিচ্ছে। তিনি বেআইনি ভাবে শেখ হাসিনাকে
এয়ারফোর্সের বিমান ব্যবহার করিয়ে ভারতে পাঠিয়ে দিলেন। এই অথরিটি উনার ছিল না, তাকে উনি সেফ কাস্টাডিতে নিয়ে ক্যান্টনমেন্টে রাখতে পারতেন। এবং এখন সরকার বলছে সি ইজ দ্য প্রাইম ক্রিমিনাল, তাকে আমরা বিচার করতে চাই, তাকে আনতে চাই। এটা ওয়াকারুজ্জামান হতে দিলেন না। এবং উনি এতগুলো লোককে ধরলেন, পরে বললেন 2015 জনকে আমি ছেড়ে দিয়েছি। তাদেরকে ছেড়েছেন সেটাও আমরা জানলাম না, ডক্টর ইউনূসও জানলেন না, কেউই জানলেন না। এই অধিকার ওনাকে কে দিল ছেড়ে দেয়া? ধরার অধিকার মেনে নিতে পারি, সেফ কাস্টাডিতে নিয়েছিলেন। তারপর এই যারা ডিজিএফআই এই যে আয়না ঘরে তার নাকের ডগায়, আর্মি প্রধানের বাড়ি থেকে কচুক্ষেত কত দূরে, উনার মেজর জেনারেল হামিদ মানুষ আটকে রাখছেন, হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে। উনি যতদিন চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, এর আগেও তো উনি ওখানে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, ব্রিগেডিয়ার ছিলেন। ক্যান্টনমেন্টে তো বসবাস। উনি কি জানতেন না গত 10-15 বছর যাবত কি হচ্ছে, কি ঘটছে ক্যান্টনমেন্টের ভিতরে? উনি যদি বলেন আমি জানতাম না, তাহলে ওই গ্রাউন্ডে তাকে ডিসমিস করা উচিত। ইউ আর কমপ্লিটলি ইনএফিশিয়েন্ট। আপনার মেজর জেনারেল কি করছে আপনি জানেন না, আর উনি যদি বলেন যে আমি জানতাম, তাহলে কিছু করেননি, ইউ আর কমপ্লিসিট। দুই ভাবেই তাকে বিচার করা উচিত, এটা করা হয়নি। এবং যেটা পুলিশ সম্বন্ধে যেটা বলা হলো, যে যেটা শুনলাম অ্যাডিশনাল আইজি যিনি ওই হাসিনার আমলেও এই খুনাখুনির ভিতরে ছিলেন, এখন তিনি রিফর্ম করছেন, লোকজনকে ল অ্যান্ড অর্ডার মেনটেন করছে। এগুলো তো হয় না। বিপ্লব যখন হয়, অর্ধেক পাকিস্তানের আমলে কি আমরা কি দেখলাম, স্বাধীনতার পরে যারা পাকিস্তান আর্মিতে চাকরি করেছে, জাস্ট 6 মাসে যারা চাকরি করেছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং ডিসমিস করা হয়েছে, একমাত্র অপরাধ যে চাকরি করেছিল বলে। আপনি ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জাদু শেখ, তাকে ধরে পিটিএ পরে মেরেই ফেলেছিল। ওনার অপরাধটা কি? উনি টেক্কা খান নিয়াজির আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। আর এখন যারা সক্রিয়ভাবে মানুষ হত্যায় জড়িত ছিল, স্টেটমেন্ট দিয়েছে, উন্নতি পেয়েছে, আপনি কি এটা মনে করেন না যে ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে জেনারেল পর্যন্ত যারা প্রমোশন পায়, এই পুরো সাবকন্টিনেন্টাল কালচার, ওটা সরকার এদেরকে পলিটিক্যালি যারা সেফ যাদেরকে মনে করে তাদেরকেই প্রমোশন দেয়া। অনেক সময় একজনকে ডিঙ্গিয়ে আরেকজনকে প্রমোট করে আর্মি চিফ করা হয়। জেনারেল মঈন যেমন একজন, তাকে করা হয়েছিল, খালেদা জিয়া করেছিলেন। এখন যারা যারা বেনিফিশিয়ারি, তারা বলছে তাদেরকে আমরা এখনো ক্ষমতায় রেখে দিয়েছি। দে আর প্রাইম সাসপেক্টস। পুলিশের এবং আর্মির যাদের হাতে মানুষ মারা যায়, এবং বিজিবি তাদের যারা কমান্ডে ছিল, আগে সাসপেন্ড করেন, ইনভেস্টিগেট করেন। আনলেস দে গেট এ ক্লিন চিট, দে ক্যানট বি রিহ্যাবিলিটেটেড। এদের বিরুদ্ধে অনেক প্রমাণ পাওয়া যাবে যদি তাদেরকে আপনি সাসপেন্ড করেন। এখন দে আর ইন পাওয়ার, তার সাবঅর্ডিনেট তো কেউ মুখ খুলবে না। তারা ভয় পাবে যে বাবা উনি তো বহাল তবিয়তে আছেন, এখন আমি বাবা নিজের চামড়া বাঁচাই, আমি কেন ওনার বিরুদ্ধে তথ্য দিতে যাব? সুতরাং আমি মনে করি ডক্টর ইউনূসের এটা একটা দুর্বলতা। ওনার ফরেন পলিসি এক্সেলেন্ট। আমি তো এটাও বলেছি, আমি এক টক শোতে, জিয়াউর রহমানও যে ভাষায় ভারতকে হুমকি দেননি, সেটা ডক্টর ইউনূস দিয়েছে। বলছেন যে তোমার এখানে হাসিনা থাকে, তাকে যখন আমরা চাইবো বিচারের জন্য। অবশেষে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বিকেলে সেনাবাহিনীর গোপন অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় তিনি ভারতের সীমান্তে অবস্থান করছেন, যে কোনো সময় ভারতে পালিয়ে যেতে পারে। এজন্য সেনাবাহিনীর চিরুনি অভিযান শুরু করলে গ্রেপ্তার হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে সাবেক হেভিওয়েট এই মন্ত্রী। বিগত 1 মাস বিভিন্ন স্থানে পালিয়ে থাকার পর সিদ্ধান্ত নেয় ভারতে পালিয়ে যাবেন, কিন্তু অবশেষে গোয়েন্দা তথ্যের মাধ্যমেই গ্রেপ্তার হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। গত 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই লাপাত্তা স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেনা অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম হত্যাকারী ছিলেন এই স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি হত্যাকাণ্ড পরিচালনা করেন। ইতিমধ্যেই বিভিন্ন হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেপ্তারে খুশি ছাত্র জনতা। তাকে এদেশের মাটিতেই উপযুক্ত বিচারের আহ্বান জানান। বিএনপি এবং জামাতের যে বিরোধ, এটি নিয়ে এখন আর ধামাচাপা দেওয়ার মতো কিছু নেই, কিংবা বিএনপি জামাতের বর্তমান বিরোধ নিয়ে কোনো কূটনৈতিক কথাবার্তা বলার কোনো সুযোগ নেই। এটি একেবারে দিবালোকের মতো স্পষ্ট। মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে অনেক শীর্ষ নেতৃবৃন্দ তারা স্পষ্টত অনেক কথা বলছেন। আর বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন বা চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান সাহেব, তিনি প্রকাশ্যে বলে ফেলেছেন যে একটি রাজনৈতিক দল পার্শ্ববর্তী যারা দেশ রয়েছে তাদের দ্বারা বিভ্রান্ত। স্পষ্টত তিনি জামাতকে ইন্ডিকেট করে ভারতের গোয়েন্দা সংস্থা তাদেরকে দায়ী করেছেন। এগুলো একটি বিষয়। অন্যদিকে জামাতের যিনি আমির এই মুহূর্তে, তিনিও একটি বক্তব্য বলেছেন যে এক জালেম গিয়েছে, তার জায়গায় আমরা অবশ্যই অন্য জালেম চাইব না। কথাটা একেবারে সরল স্বরূক্তি এবং অনেক আগে তিনি কথাটা বলেছেন। কিন্তু তিনি যাই বলে থাকুন না কেন, যাই বুঝাতে চেষ্টা করে থাকুন না কেন, বিএনপির যারা লোকজন তারা তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমরা যারা শুনেছি সাধারণ মানুষ, তাদেরও বক্তব্য হলো যে তিনি সরাসরি বিএনপিকে ইন্ডিকেট করে এই কথাগুলো বলেছেন।
এখন এগুলো তিনি কেন বলেছেন, বা বিএনপি কেন জামাতের বিরুদ্ধে বলছে, আর এখানে রয়ের প্রসঙ্গ আসছে কেন, ভারতের প্রসঙ্গ আসছে কেন? আমরা জানি যে বাংলাদেশের ইতিহাসে বেশ কয়েকবার বিএনপির সঙ্গে জামাতের বন্ধুত্ব হয়েছিল। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সিদ্ধান্ত নিলেন যে তিনি রাজনীতি করবেন, ঠিক ওই সময়টিতে 75-15 আগস্টের পরে, 7 নভেম্বরের পরে, 15 আগস্টের পরে যখন 7 নভেম্বর ঘটলো, তারপর যখন জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসলেন, এবং ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আজকের দিনে জামাত যেভাবে অ্যাক্টিভ, ঠিক ওইরকমভাবে তারা হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে পড়লো। এবং 75-15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে জামাত আছে এটা কেউ টের পেত না। এই নামটি সাধারণত মাঝে মাঝে আমরা পোস্টার দেখতাম যে গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দাও, এরকম কিছু পোস্টার দেখা যেত, কিন্তু জামাত করে এরকম কোনো লোককে আমরা তখন খুঁজে দেখি পাইনি 73, 74, 75 সনে। তবে হ্যাঁ, জামাতের একজন নেতা ছিলেন মাওলানা আব্দুর রহিম সাহেব, তিনি আবার যেহেতু জামাত নিষিদ্ধ ছিল, ভিন্ন একটি দল করে তিনি রাজনীতি করার চেষ্টা করছিলেন। তো ঠিক সেই সময়টাতে যখন জিয়াউর রহমান ক্ষমতা এলেন, ওনারা বলতে গেলে একেবারে ঝাঁপিয়ে পড়লেন সর্বশক্তি নিয়ে, এবং জামাত ছাড়া তখন ওরকম অ্যাক্টিভ অন্য কোনো রাজনৈতিক দল ছিল না। আমরা তখন দেখতে পেলাম যে বিমান বাহিনীদের মধ্যে বড় বড় কর্মকর্তা, স্বয়ং বিমান বাহিনী প্রধান জামাতের রোকন জাতীয় কিছু একটা তো অক্ষণের কথা মনে আছে, যিনি সেই পাকিস্তানের পতাকা হাতে নিয়ে তিনি সেই সরোয়ার্দী উদ্যানে যে সমাবেশে এসেছিলেন বা সমাবেশ করার চেষ্টা করেছিলেন, এটা এখনো পর্যন্ত মানে একটা অ্যালার্মিং বাংলাদেশের রাজনীতিতে। তো যাই হোক, জিয়াউর রহমান খুব দ্রুত বুঝতে পারলেন যে জামাত যেভাবে তারা তৎপরতা চালাচ্ছে, এটি তার রাজনীতিটাকে ধ্বংস করে দেবে, তার ভবিষ্যৎকে ধ্বংস করে দেবে। আর তিনি তো কার্যত মূলত মুক্তিযোদ্ধা ছিলেন, তো মুক্তিযোদ্ধা ছিলেন, যুদ্ধ করেছেন, এবং জামাত সরাসরি যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, ফলে মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর আর শামস, তাদের সম্পর্কে যে কোনো মুক্তিযোদ্ধার মনে একটা প্রচন্ড ক্রোধ এবং ঘৃণা কাজ করে, এটা জিয়াউর রহমান সাহেবের মধ্যে ছিল। তো জিয়াউর রহমান স্পেস না দেওয়ার সাথে তারা এই আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে একটা স্পেস করে নেয়, এটিকে ব্যালেন্স করার জন্য জিয়াউর রহমান সঙ্গে সঙ্গে অন্যান্য যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো আছে, গোষ্ঠীগুলো আছে, তাদেরকে তিনি টেনে নিয়ে এসেছিলেন। এই যে আজকে যে হেফাজত, ঠিক তখন সেটা হেফাজত ছিল না, কিন্তু এই কওমি লাইনের যে সবচেয়ে বড় আলেম হাফিজি হুজুর, তো সেই হাফিজি হুজুর তার ছেলেই বা নাতি বোধহয় এখন এই কামরাঙ্গীরচর মাদ্রাসা চালান, আতাউল্লাহ হাফিজি। তো তিনি তাকে এই রাজনীতিতে সামনে নিয়ে আসলেন, কেন তার যে ব্যক্তিত্ব, তার যে জনপ্রিয়তা, এবং সারা বাংলাদেশে তার যে লক্ষ লক্ষ ছাত্র ছিল হাফিজি হুজুরের, উনি প্রেসিডেন্ট বটগাছ মার্কার প্রেসিডেন্টে দাঁড়িয়েছিলেন, তো ওটা সামাল দেওয়ার মতো অবস্থা জামাতে তখন ছিল না। এরপর ডাইরেক্ট সরাসরি রাজাকার বা আলবদর এরকম ছিলেন, মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন মাওলানা মান্নান, ইনকিলাবের মালিক। তিনি এই মাওলানা মান্নানকেও নিয়ে আসলেন, অত্যন্ত সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন এবং মস্ত বড় আলেম ছিলেন। ওনার মতো এত মানে ফ্লুয়েন্টলি আরবি বলা আলেম বাংলাদেশে কেউ ছিল না, তৎকালীন জামানাতে কেউ ছিল না। ফুলেন্টলি তিনি মানে কি বলবো, এবং তার যে ব্যক্তিগত কানেকশন, সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট ওয়াজ হিজ পার্সোনাল ফ্রেন্ড, মাওলানা মান্নান ইনকিলাবের, সৌদি বাদশার সঙ্গে তার ডাইরেক্ট ফ্রেন্ডশিপ। তো এই মানুষটিকে তিনি রাজনীতিতে নিয়ে আসেন মূলত জামাতকে মোকাবেলা করার জন্য। এর বাইরে যে বিভিন্ন যে দরবার শরীফ আছে, বড় বড় দরবার শরীফ আছে, এই দরবার শরীফগুলোকে তিনি প্রমোট করা শুরু করলেন। ফলে জামাত জিয়াউর রহমানের সময়টিতে প্রথম 6 মাসে যেভাবে জ্বলে উঠেছিল, এটি আবার 6 মাস পরে ধপাস করে তারা মানে গর্তে চলে যেতে বাধ্য হয়, এবং তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। কিন্তু জিয়াউর রহমানের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনে জামাতের কোনো রকম ভূমিকা ছিল না, বরং রাজপথে যেন জামাত কোনো অবস্থাতেই কোনো বিএনপির জন্য সমস্যার কারণ না হয়, এই জন্য তিনি কন্টেম্পোরারি জামাতের অনেকগুলো শক্তি, ইসলামিক যে শক্তি, এগুলো তিনি মাঠে নিয়ে এসেছিলেন। তো জিয়াউর রহমানের যে এই যে পলিটিক্যাল থিওরি এবং পলিটিক্যাল যে ভিশন অ্যান্ড মিশন, এটি বেগম জিয়ার সঙ্গে যারা ছিলেন পরবর্তীতে তারা সেটা অনুসরণ করেননি, বা বিএনপি যে কয়বার ক্ষমতায় এসেছে তারা এই জিনিসটি নিয়ে গবেষণাই করেনি। না করার কারণে কি হলো, 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় এলো, তখন জামাত একেবারে বিএনপির ঘাড়ে চড়ে বসলো। এবং দেখবেন সবাই বলে যে জামাত বিএনপির সরকার, বিএনপি জামাতের সরকারের সাথে জামাত বিএনপির সরকার, অর্থাৎ জামাত ওয়াজ দ্য কে ফ্যাক্টর। এবং ওই সময়টিতে জামাত ক্ষমতায় থেকে থেকে তাদের দুজন মন্ত্রী ছিল, তারা প্রমাণ করার চেষ্টা করেছে বাংলাদেশে যদি 7 মন্ত্রী থাকে স্বাধীনতার পরে, এই দুজন মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদি আছেন, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, বিএনপি আওয়ামী লীগ সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। এই যে একটা ট্যাগ, সেই ট্যাগ তারা নিয়ে নিল অনেস্টির। আর এর মধ্যে তারা কি করলো, ইসলামিক ফাউন্ডেশন আপনারা জানেন কত লোক চাকরি করে, সব মিলে প্রায় 20,000-এর মতো সারা বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন। এত বড় অর্গানাইজেশনটা অন্য কোনো জায়গায় নেই। এবং এখানে বিএনপির লোক, এখানে যেরকম একটা সংগঠন আছে, এরকম একটা প্রতিষ্ঠান আছে, বিএনপির লোক এখন পর্যন্ত জানে কিনা আমার জানা নেই। পুরোটাই জামাতের অধীন ছিল, ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য যে সকল ব্যবস্থা, বিশেষ করে মাইক্রো ক্রেডিটের ক্ষেত্রে, সেখানে জামাতের একটা গুরুত্বপূর্ণ তারা ওই সময় একটা অবস্থান করে নিয়েছিল। এরপর মিল কারখানা থেকে শুরু করে সব জায়গাতেই ব্যবসা বাণিজ্য জামাতে এগিয়ে গিয়েছিল, এবং সরকারি রিক্রুটমেন্টে সচিবালয়, মিলিটারি, পুলিশ সব জায়গাতেই এদের মানে 30% দৃশ্যমান হলো বিএনপির যে রিক্রুটমেন্টগুলো হয়েছে, বাট 70% পেছনে পেছনে তারা সবাই জামাতের ছিল। তো এইগুলো করে মোটামুটি দেখা গেল যে সরকার চালিয়েছে বেগম জিয়া, বদনাম হয়েছে হাওয়া ভবনের, বদনাম হয়েছে মামুনের, বদনাম হয়েছে তারেক রহমান সাহেবের, বদনাম হয়েছে, তারপরে বদনাম হয়েছে সেই লুৎফুজ্জামান বাবুরের, আলতাফ হোসেন চৌধুরীর, কিন্তু জামাত নিষ্পাপ থেকেছে, নিষ্কলঙ্ক থেকেছে। এর ফলে কি হলো, যখন 1/11 হলো, বিএনপি আচ্ছা মতো ডলা খেলো, কিন্তু জামাত ডলা খেলো না। এবং যদি আওয়ামী লীগ না আসতো, যদি আওয়ামী লীগ না এসে বিএনপি আবার আসতো, 2009 সালে বিএনপি আসতো, তাহলে 2014 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে জামাত ক্ষমতা চলে আসতো।
এরকম তাদের গ্রাউন্ড ওয়ার্ক ছিল। তো আওয়ামী লীগ এই সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের সমাজ, বিকজ আওয়ামী লীগের যারা মেধাবী লোকজন ছিলেন, কবির চৌধুরীর মতো লোক, সৈয়দ শামসুল হক সাহেবের মতো লোক, মুনতাসির মামুন সাহেবের মতো লোক, আনিসুজ্জামান সাহেবের মতো লোক, বাংলাদেশের যত মানে বুদ্ধিজীবী রয়েছেন সবচেয়ে বড় বড় বুদ্ধিজীবীগুলো আওয়ামী লীগের সঙ্গে ছিল। ফলে আওয়ামী লীগের এই বুদ্ধিজীবীরা জামাতকে রাষ্ট্র ক্ষমতার ধারের কাছে আসতে দেয়নি। অধিকান্ত জামাতের সঙ্গে হেফাজতের, জামাতের সঙ্গে চরমনায়ের, জামাতের সঙ্গে অন্য সবার মধ্যে একটা কৃত্রিম বিরোধ আওয়ামী লীগ রেখেছিল এবং জামাতকে যতটা সম্ভব নিষ্পেষণ করার তারা করেছে। ফলে জামাত বলতে গেলে 2016 সন থেকে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে তারা সাংগঠনিকভাবে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করবেন এবং দাওয়াতি কর্মকাণ্ডের মাধ্যমেই রাজনীতি করবেন, সরাসরি সরকারের সাথে কোনো কনফ্রন্টেশন আসবেন না, বিএনপির সঙ্গে নয় এবং আওয়ামী লীগের সঙ্গে নয়, এবং এই জন্য দরকার তারা 50 বছর অপেক্ষা করবেন। তো সেই কাজটি তারা করেছেন সুকৌশলী, এবং তারা কতটা সফল হয়েছেন তা এই বর্তমান জামানাতে আপনারা দেখতে পাবেন। ফলে কি হচ্ছে, এখন পুরো রাজনীতির যে ময়দান, সেই ময়দান জামাতের দখলে চলে গেছে। আর চাঁদাবাজির বদনাম, দুর্নীতির বদনাম, সচিবালয়ে মারামারি বদনাম, অফিসার্স ক্লাব দখল করার বদনাম, ব্যাংক পাড়া দখল করার বদনাম, সিবিআই দখল করার বদনাম, গুলিস্তানের মার্কেট দখল করার বদনাম, সবগুলো বিএনপির ঘাড়ে চলে এসেছে। গ্রামের একটা তৃণমূল কৃষক থেকে শুরু করে একেবারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত সব জায়গাতে যদি আপনি শুধু বদনাম শুনতে চান, বদনাম শুনবেন বিএনপির বিরুদ্ধে, সুনাম শুনবেন জামাতের পক্ষে। এবং এটি বিএনপির জন্য বলতে গেলে গোদের উপর বিষ ফোড়া হয়ে যাচ্ছে। যতই তারা জামাতকে দেখছে ততই তাদের সারা শরীরের মধ্যে গিজগিজ করতে হচ্ছে। এবং এই যে গিজগিজটি, এটি আপনারা দেখতে পাবেন বিশ্ববিদ্যালয়গুলো খোলার পরে। ছাত্রদল যখন মিছিল করবে, মিছিল করার পরে সমন্বয়ক এবং জামাতের সঙ্গে ছাত্রদল যুব দলের যে কন্ট্রাডিকশন শুরু হয়ে যাবে, সেই কন্ট্রাডিকশনটা ছাত্রলীগের দ্বারা শিবির এবং অন্যান্য সংগঠন যেভাবে নিষ্পেষিত হয়েছে তার চেয়ে অনেক বেশি এটা অনিবার্য হয়ে পড়বে। বিকজ এই সময়টিতে বিএনপির এত রাগ কেন? যেমন আপনি দেখেন ডক্টর ইউনূসের প্রতি শেখ হাসিনা রাগ ছিল কেন? তার রাগ ছিল যে ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক পরিচিতি, এটা শেখ হাসিনার কারণে হয়েছে। তিনি নিজে সেই উনি যখন 96-2001 সালে ছিলেন, 96 সালের আগে ডক্টর ইউনূসকে কে চিনতে বাংলাদেশে? উনি তাকে শিক্ষক হিসেবে সমস্ত রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে বিভিন্ন জায়গাতে নিয়ে গেছেন। এরপর তার ব্যাংকটা দেউলিয়া হয়ে গেছিল। তিনি বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা বিনা সুদে এই গ্রামীণ ব্যাংকে দিয়ে ডক্টর ইউনূসের এই ব্যাংকটিকে রক্ষা করেছিলেন। এই কারণে তিনি ডক্টর ইউনূস সম্পর্কে খুবই ইতিবাচক ধারণা পোষণ করতেন। এর মধ্যে দুটো ঘটনা ঘটেছে। এক নম্বর ঘটনা হলো যে ডক্টর ইউনূসের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করেছেন, যেমন তারা খুব ভালো জানেন যে তিনি কি প্রকৃতির মানুষ। তার অধীনে যারা চাকরি করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তার অসংখ্য প্রতিষ্ঠান তিনি করেছেন, আবার তিনি এগুলো বন্ধ করেছেন। তো এই যারা তার সঙ্গে লেনদেন করেছেন তারা খুব ভালো জানেন। তো শেখ হাসিনার সঙ্গে তো তার একটা লেনদেনের সম্পর্ক ছিল। তো তার প্রথম সমস্যাটা ছিল 1/11 সময় যখন ডক্টর ইউনূস সেই শেখ হাসিনার পক্ষে কোনো কথা না বলে রাজনীতির মাঠে নামার চেষ্টা করলেন এবং একই সঙ্গে নোবেল পুরস্কার পেয়ে গেলেন। এটি শেখ হাসিনার মনে একটা ঈর্ষা তৈরি করেছে, প্রচন্ড একটা ঈর্ষা, তার সঙ্গে একটা ক্রোধ তৈরি করেছে। এবং তার বাইরে ডক্টর দীপু মনির যে হাজব্যান্ড, সেই হাজব্যান্ডের সঙ্গে ডক্টর ইউনূসের বোধহয় কোনো কারণে ব্যবসায়িক সম্পর্ক ছিল, এবং সেখানে সেই যে দীপু মনির হাজব্যান্ড ডক্টর ইউনূস দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে প্রধানমন্ত্রীর কানে সারাক্ষণ সেই বিষ ঢালছে দীপুমণি। এবং এর ফলে কিন্তু সম্পর্কটা যখন শেখ হাসিনা ক্ষমতা পেলেন, তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে। তো একই কারণ হলো যে জামাতের যে বর্তমান অবস্থা, সেই অবস্থায় বিএনপি মনে করে, যেভাবে ধরেন আওয়ামী লীগ সম্পর্কে ভারত মনে করে যে ভারত তাহলে আওয়ামী লীগ টিকতোই না, স্বাধীনতা আমরাই দিয়েছি, আমাদের সেনাবাহিনী গিয়ে সেখানে যুদ্ধ করে আসছে ইত্যাদি নানা রকম নেতিবাচক কথা। বিএনপিও জামাত সম্পর্কে মনে করে আমরা না হলে তোমরা বাংলাদেশে টিকতেই পারত না, রাজনীতি করতে পারত না, আওয়ামী লীগ আমাদেরকে শেষ করে দিত, আমাদের উপর ভর করে, আমাদের উপর সেই খেয়ে পড়ে, আমাদেরটা খেয়ে পড়ে তোমরা শক্তি অর্জন করে আবার আমাদের উপর ছড়ি ঘোরাচ্ছ, আমাদেরকে জালেম বলছো। এইগুলো তারা অনেক কথা এখন প্রকাশ করছে না কৌশলগত কারণে, কিন্তু যখন তারা এখন আসবেন, একটা ইলেকশন শুরু হবে বা অর্থনীতি সবকিছু স্বাভাবিক হবে, তখন এই যে বিএনপির যে ক্রোধ, এই ক্রোধটি আপনারা টের পাবেন এবং মাঠে দেখতে পাবেন। এবং যখন বিএনপির ছাত্র দলের এই লোকগুলো, যুব দলের লোকগুলো, তারা যখন এই তাদের অ্যাকশনে যখন যাবে, তখন ওই যে গর্ত থেকে ছাত্রলীগ বের হয়ে আসবে। এই কারণ হলো ছাত্রলীগ আওয়ামী লীগের হাতে অনেক টাকা, বিএনপির হাতে এখনো টাকা যায়নি, জামাতের হাতে কিন্তু এখনো টাকা নেই। তো কাজেই এই যে ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, কৌশল, বিভিন্ন কারণে, এমনকি প্রশাসনে এখনো 90% আওয়ামী লীগের রিক্রুটমেন্ট। তো কাজেই আওয়ামী লীগের লোকগুলো মানে যখনই জামাত এবং বিএনপির মধ্যে বিরোধ শুরু হবে, তখন আওয়ামী লীগ সেখানে ঘি ঢালবে, সেখানে কেরোসিন ঢালবে, সেখানে পেট্রোল ঢালবে এবং এই বিরোধটাকে চাঙ্গা করে দেবে। যেমন আপনি ধরুন, এই যে আমাদের একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, তো সেখানে কার্যত বিএনপি এবং জামাত এখানে সরাসরি অংশগ্রহণ করেনি। তারা কি করেছে? ঘি ঢেলেছে, বিভিন্ন জায়গার অবস্থান থেকে প্রথমে সমর্থন দিয়েছে, তারপর লজিস্টিক সাপোর্ট দিয়েছে, এবং যখন বিজয় একেবারে চূড়ান্ত পর্যায়ে তখন নেতাকর্মীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে। তো জামাত এবং বিএনপির মধ্যে যখন এরকম একটা বিরোধ তৈরি হবে, ঠিক ওই সময়টাতে প্রথমে ঘি ঢালবে, তারপর সমর্থন দেবে যে না বিএনপি ঠিক, কোথাও বলবে বিএনপি ঠিক, কোথাও বলবে জামাত ঠিক। রাজশাহীতে এবং চট্টগ্রামে আওয়ামী লীগের লোকের সবসময় জামাতকে সাপোর্ট দেবে, কিন্তু বগুড়া, ফেনী, অন্যান্য জেলাতে তারা বিএনপিকে সাপোর্ট দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বিএনপিকে সাপোর্ট দেবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা বিএনপিকে সাপোর্ট দেবে, কিন্তু চট্টগ্রাম শহরে তারা জামাতকে সাপোর্ট দেবে। এই যে একটা আগামী দিনে যে খেলাধুলা শুরু হয়ে যাচ্ছে, রাজনীতির খেলাধুলা, আপনি কি বুঝতে পারছেন বা আন্দাজ করতে পারছেন যে সেটি কতটা উত্তেজনাকর হবে, কতটা রক্তাক্ত হবে এবং কতটা ক্ষতিকর হবে? এবং এটা যদি বর্তমান বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্ব বুঝতে পারে এবং তাদের নিজেদেরকে তারা সংযুক্ত রাখতে পারে,
তাহলে হয়তো প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।